হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৩৯, লেখা নুসাইবা আরা নুরি। ইভানের গাড়ির জানালায় কেউ একজন এসে টোকা মারে। ইভান বাইরে তাকায় কাছের ফাঁক দিয়ে, তবে কাউকে দেখতে পায় না। ইভান চোখ ঘুরিয়ে নিতেই আবারও টোকা পড়ে, সাথে সাথে আননোন নাম্বার থেকে কল বেজে ওঠে ইভানের নাম্বারে। ইভান অবাক হয়, এটা কার নাম্বার? তার নাম্বার তো আজ সন্ধ্যায় কিনেছিল, তাহলে বাইরের কেউ নাম্বার পেল কই? ইভানের ভাবনার মাঝে কল কেটে গিয়ে আবারও কল বেজে ওঠে। ইভান এবার রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর শীতল একটা শান্ত স্বর ভেসে আসে। লোকটা শান্ত স্বরে বলে, সকলের বিপদ, রিভলভার লোড করো আর শুট করো, সবাইকে বাঁচাতে হবে, তনু আছে ওর ভিতরে। বলেই কলটা কেটে যায়। ইভান সাথে সাথে কল ব্যাক করে, তবে ফোন বন্ধ। তনু নামটা শুনে বুকের ভিতরে কেমন যেন করে উঠেছে ইভানের। মেহেরাজের পিটাপিটি হওয়ায় মেহেরাজের সকল বন্ধুদের সাথে ইভানের ভালো বন্ধুত্ব ছিল, তবে মেহেরাজের থেকে 2 ক্লাস জুনিয়র ছিল ইভান। সেখান থেকে তনু ওরফে তোহার সাথে পরিচয় ইভানের। ক্লাসমেট ছিল ওরা। ইভানের চোখ সামনে পড়তেই দেখতে পায় অন্ধকারের মাঝে কেউ একজন রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে সামনে। লম্বা সুপুরুষ। ইভান বুঝতে পারে না এই তনু নামটা লোকটা জানলো কি করে। কল করা ব্যক্তি এটা নয়তো। ইভান কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে পড়ে। গায়ে হুডি চড়ানো, মাথায় টুপিটা দিয়ে মাস্ক পরে বেরিয়ে যায়। ওর কাছে রিভলভার নেই, কিন্তু চাকু আছে দুটো, ভীষণ ধার, এক বাড়িতে গলা কেটে যাওয়ার মতো ধার। লোকটা খুব দ্রুত হাঁটছে, চোখের পলকে বিশাল দূরত্ব হয়ে যাচ্ছে ওদের মাঝে। ইভানের এক মুহূর্তের জন্য মনে হয় লোকটা ভূত-টুত নয়তো। আবার নিজের ভাবনায় নিজে হাসে, ভূত-টুত বলতে আসলে কিছুই নেই। হঠাৎ লোকটা পিছু ঘুরে দাঁড়িয়ে পড়ে, তা দেখে ইভান দাঁড়িয়ে পড়ে। আবারও সামনে যেতে ধরতেই লোকটা হাতের ইশারায় অন্ধকারের ভেতরেই থামতে বলে, তারপর পাশের নিম গাছের আড়ালে দাঁড়াতে বলে। ইভান তাই করে। মুহূর্তে মনে পড়ে লোকটা তাকে বলল সবার নাকি বিপদ। তাহলে সবাই কি ধরা পড়েছে? তাহলে ইভান কি করবে এখন? ইভানের ভাবনার মাঝে রাস্তায় একটা গাড়ি আসতে দেখলো। দূর থেকে দেখা যাচ্ছে লাইটের আলোয় রাস্তা পরিষ্কার, তবে লোকটা উধাও। ইভান বুঝলো এই গাড়িটাই ওই গাড়ি। সে কি বাধা দিবে নাকি পিছু করবে? এর মাঝে গাড়ি আর একটু এগিয়ে আসতেই দুটো পরপর গুলির শব্দ শোনা গেল বাতাসে। নিখুঁত নিশানা গিয়ে লেগেছে গাড়ির সামনের দুটো চাকায়। হঠাৎ চাকায় গুলি লাগায় আর অনেকগুলো পেরেকযুক্ত কাটা ফোটায় চাকা পাংচার হয়ে গাড়ির টাল সামলাতে না পেরে ড্রাইভার গাড়ি লাগিয়ে দেয় পাশের মোটা শিশু গাছের সাথে। পরপরই ইভান সেদিকে এগোতে জানে, তার আগেই তার কলার কেউ চেপে ধরে পিছন থেকে। বিদেশে থাকার সময় হ্যাকিংয়ের ট্রেনিং করার সময় মানুষের থেকে পালানোর অনেক ট্রেনিং নিয়েছিল ইভান। সেটা এখন ইউজ করতে যেতেই লোকটা ইভানের এক হাত মুচড়ে পিছন থেকে চেপে ধরে গলায় ধারালো চাকু ধরে নিম গাছের সাথে ঠেসে ধরে। ইভান দেখতে পায় পুরোপুরি কালো একজোড়া মণি, গায়ে কালো হুডি আর কালো প্যান্ট, মুখে মাস্ক যা চোখ জোড়া বাদে সবকিছু ঢেকে রেখেছে। ইভান কিছু বলতে যাবে, তার আগেই লোকটা আগের মতোই শীতল শান্ত অথচ প্রচণ্ড গম্ভীর আওয়াজে বলে, আই হ্যান্ডেল এভরিথিং, ডোন্ট ওয়ারি, ইউ স্টপ দিস পজিশন। এতক্ষণ গাড়িতে থাকা লোকগুলো বেরিয়ে পড়েছে। সাথে হাত আর মুখ বাঁধা তুহিন, তোহা আর মিলিকে বের করেছে। তুহিনের মাথা দিয়ে রক্ত পড়ছে এখনো, মিলির ঠোঁট কেটে রক্ত পড়ছে আর তোহার মুখে। গাড়ির হেডলাইনের আলো সব বোঝা না গেলেও এটুকু বুঝতে পেরেছে যে ওদেরকে মারা হয়েছে। ইভান রেগে যেতে চায়, তবে লোকটা ওকে আটকে দিয়ে বলে, স্টপ। ইভান দাঁড়ায় দেখতে পারে সবাই অস্ত্র বের করেছে, ওদের হাতেও রিভলভার আছে। তোহাদের সাথে আরো দুটো মেয়েকে বের করেছে। ইভান চিনতে পারে না। হঠাৎই ইভানের পাশের লোকটা গায়েব হয়ে যায়। ইভান কিছু বুঝতে পারে না, তার চোখ মাটিতে বসে থাকা তোহার দিকে। একজন লোক কাকে যেন কল দিচ্ছে। মোট 7 জন তাহলে এখানে।
আর তোহারা মোট 5 জন। ইভান তাকিয়ে থাকে, শুধু নড়ে না। যদি তার কাতনে ওদের কোনো বিপদ হয়। ইভান দ্রুত পুলিশে ফোন দিয়ে খবরটা জানিয়ে দেয়, মেইল করে। গাড়ির পিছনের ডিকি থেকে চাকা বের করার সময় হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে লোকটার মুখ চেপে ধরে। কোনো শব্দ ছাড়াই হাতের কালো কাঁটাযুক্ত গ্লাভস দ্বারা লোকটার মুখ হাঁচড়িয়ে দিয়ে অন্য হাত দিয়ে প্যান্টের পিছন পকেট থেকে ধারালো ছুরি বের করে গলায় চালিয়ে দেয়। সাথে লোকটা ছটফটিয়ে ওঠে। কালো মুখোশ পরা লোকটা শক্তি প্রয়োগ ছাড়া লোকটার ঘাড় মোটকে ছেড়ে দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। গাড়ির পিছনে শব্দ শুনে একজন পেছনে এসে টর্চ মারতেই দেখে এখানে থাকা লোকটা মুখ থুবড়ে পড়ে আছে রক্ত ও চিৎকার করে বাকিদের কিছু বলতে যাবে, ঠিক তখনই গাড়ির ডিকিতে থাকা স্ক্রু ড্রাইভার লোকটার চোখে পুরে মুখ চেপে একইভাবে গলা কেটে মেরে দেয়। আদ্রিস যখন বুঝতে পারে তাদের দলের 2 জন নেই এখানে, তখন আরও 2জনকে খুঁজতে বলে। মেজাজ গরম, বসের ফোন বন্ধ। একদিন আগে রফিক সাহেবের মৃত্যুতে এমনিতেই তার বসের মাথা খারাপ, এখন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট। তবে কি করে বুঝলো না গাড়ির গ্লাস লাগানো থাকায় গুলির শব্দ বুঝতে পারেনি ওরা। সাথে অন্ধকার কালো চিকন আগে থেকে পিছানো সুচগুলো চাকায় বিঁধে যাওয়া বুঝতে পারেনি। তবে এখন চাকা না বদলালে যাওয়া যাবে না। তখন শামসু আগেই বেইমানি করে পুলিশদের খবরগুলো আদ্রিসকে দিয়ে দিয়েছিল। তবে আদ্রিস কাউকে বলেনি। এই পুলিশগুলোকে সারপ্রাইজ হিসেবে আনাম মিয়ার হাতে তুলে দিয়ে বড় কিছু উপহার পেতে চেয়েছিল। তাই আনাম মিয়াকে শুধু বলেছে আজ একটা সারপ্রাইজ আছে, আর কিছুই না। তখন আগেই শামসু সবার লোকেশন আদ্রিসকে বলেছিল। ঘরের ভিতর যে নাটকটা হচ্ছিল সেটা মাত্র তুহিনদের দেখানোর জন্যই। আসল লোকটাকে তো আগেই উপরে পাঠিয়েছিল আদ্রিস। তারপর তুহিনদের আসা দেখে সবাই অ্যালার্ট হয়ে যায়। শামসু ঘরে যেতে তুহিন দরজায় এসে দাঁড়ায়। তখন পিছনে লুকিয়ে থাকা একজন রড দিয়ে বাড়ি দেয় তুহিনের মাথায় সজোরে। আর গাড়িতে 3জন মিলে আর তুহাকে ধরে ফেলে ধীর পায়ে গিয়ে। আদ্রিস নিজের কাজে নিজেই খুশি, আনাম মিয়া যে খুশি হবে এইগুলোকে পেলে। আদ্রিসকে অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে একজন লোক বলে, ভাই ওরা আইতাছে না কেন, তুই যায়া দেখ। আদ্রিসের কথায় লোকটা আরো একটা লোক নিয়ে গাড়ির পিছনের দিকে এগিয়ে যেতেই দেখে লাশ দুটো বেয়ে রক্ত বের হচ্ছে। সাথে সাথে চিল্লিয়ে বলে, ভাই ওরা পড়ে আছে আর ওদের গলা বেয়ে রক্ত পড়ছে। ছেলেটার কণ্ঠ। আদ্রিস আর শামসু এদিকে আসে আর একটা ছেলেকে তোহাদের পাহারা দিতে বলে। পিছনে আসতেই সামনে থাকা ছেলেটার চিৎকার শুনতে পায়। আদ্রিস সেদিকে তাকাতেই দেখতে পায় ছেলেটার গলা ছিঁড়ে রক্ত বের হচ্ছে আর কাটা মাথাটা রাস্তায় পড়ে আছে। আর রক্ত ছিটকে পাশে বসিয়ে রাখা তোহাদের চোখে মুখে লেগে আছে। আদ্রিসের এবার ভয় লাগে, নিশ্চয়ই এখানে কেউ আছে। আদ্রিস সবাইকে গাড়িতে উঠে বসতে বলে, নিজে উঠতে যায়। তখনই চোখ পড়ে গাছের আড়ালে দাঁড়ানো ইভানের দিকে। সাথে সাথে আদ্রিস চিল্লিয়ে বলে, গাছের পিছনে কে লুকিয়ে, ধর শালাকে, জ্যান্ত কবর দেব। আদ্রিসের কথায় ইভানের কানে পৌঁছাতে ইভান চমকে গিয়ে তাকায়। তখনই 2টো ছেলে এদিকে দৌড়ে আসতেই চাইতেই কালো মুখোশ পরা লোকটা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। তারপর কেউ কিছু বোঝার আগেই পরপর শুট করে পিঠ বরাবর ছেলে দুটোর নিখুঁত নিশানায় লেগে বুক গুলি বেঁধে রাস্তাতেই থমকে পড়ে 2জন। তারপর ধরাম করে রাস্তায় লুটিয়ে পড়ে। ইভান গাছের আড়ালে লুকিয়ে যায়। আদ্রিস রিভলভার বের করে হাতে নিয়ে বলতে শুরু করে, কে রে শালা, সাহস থাকলে সামনে আয়। পেছন থেকে মারছিস কেন? আয় সামনে, কলজাটা ছিঁড়ে চিবাই খামু। কথাটা বলা মাত্রই অন্ধকার থেকে ভেসে এলো কারোর বুট পায়ে দিয়ে এগিয়ে আসার শব্দ। আদ্রিস এদিকে বন্দুক তাক করলো। লোকটা একটা রক্তমাখা তরোয়াল রাস্তায় ঘেঁষতে ঘেঁষতে এগিয়ে আসতে শুরু করলো। অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নে খা দেখি তোর সাহস কত, খা আমার কলিজা। লোকটার চেহারা দেখা যাচ্ছে না, তবে গম্ভীর রাগী কণ্ঠস্বর শুনে তোহারাও দেখার চেষ্টা করে, তবে দেখতে পায় না। এদিকে ইভান অবাক, এমন ভয়ানক সিরিয়াল কিলার তাদের সাহায্য করছে কেন?
খুন করার হাত থেকে বোঝা যাচ্ছে সিরিয়াল কিলার। আদ্রিস পরপর কয়েকটা বুলেট ছুড়ল, তবে কিছু হয়নি, বরং বুলেট শেষ তা দেখে লোকটা হেসে বলল, কি খাওয়া শেষ? আদ্রিস এবার ভয়ে পিছাতে থাকলো আর লোকটা আগাতে। শামসু নামের গুপ্তচরটা গাড়ির ভিতরে দম আটকে বসে আছে প্রাণের ভয়ে। আদ্রিস কাঁপা কাঁপা গলায় বলে, কে তুই? আদ্রিসের কাঁপা কাঁপা কণ্ঠের বিপরীতে একটা গম্ভীর হাসি ভেসে এলো। তারপর সেই গম্ভীর রাগ মিশ্রিত কণ্ঠেই বলল, তোর জম, দ্য শ্যাডো কিং। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।